নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আর সঙ্গে একটি অনুরোধ যে তোমাদের জন্য যে পরশুরাম আর রানী ভবানীর ধারাবাহিকটির রিভিউ আনা হয়েছে, তোমরা প্লিজ সেইটি বেশি করে দেখো। তো তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল। আর তারই সাথে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তো পরমা বলছে যে আমি ওকে হাতে নাতে ধরেছি বড় মার আলমারি থেকে গয়না চুরি করতে। আমি এই ব্যাপারটা সবার সামনে আনতে চাইনি, কিন্তু ওকে আমি বলেছিলাম যে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিতে, কিন্তু ও সেটা করেনি। সেই জন্য ওকে আমি এখানে টানতে টানতে আনতে বাধ্য হয়েছি। কারণ চুরি করবে ওই আর দোষ গিয়ে পড়বে সুদীপার উপর, এটা তো হতে পারে না, তাই না? সবাই কিন্তু পরমার কথা শুনে অবাক হয়ে যায়। এবার তো সঞ্চারী বড়মাকে গিয়ে বলছে ও মিথ্যে কথা বলছে, আপনি আমার কথা বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। তখন বড়মা বলছে বড় বৌমা এত বড় মিথ্যে কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না, দাও গয়নাটা বের করে দাও। বলছি গয়নাটা বের করে দাও, শেষবারের মতো বলছি গয়নাগুলো বের করে দাও। তখন সঞ্চারী গয়নাটা বের করে দেয়। আর এটা দেখে তো তার অনির্বাণ এবার মুখ লুকোনোর মতো অবস্থা, আর বাকিরা তো ছিছি করছে। ওদিকে আদিত্যর মা বলছে যে ছি ছি সঞ্চারী, তোমার চুরি করতে একবারও বাঁধলো না, একবারও বিবেক জাগলো না, তুমি চুরি করলে, ছি ছি ছি। বলছে কি করে করতে পারলে তুমি এই কাজটা? তুমি তো এই বাড়িরই বউ, আর এই বাড়ির বউ হয়ে তুমি এই কাজটা করতে পারলে? এই বলে ছিছি করছে। এবার তো অনির্বাণ সবার কাছে ক্ষমা চাইছে সঞ্চারীর হয়ে। সঞ্চারী বলছে কেন চাইছো ক্ষমা? তখন বলছে আমাকে এই ব্যাপারটা বুঝে নিতে দাও। বলছে না, আমি ভুল করলে দোষ স্বীকার করতে রাজি আছি, আমি কোনো অন্যায় করিনি। তখন আদিত্যর বাবা বলছে অন্যের জিনিস না বলে নেওয়াটা অন্যায় নয়। আদিত্যর বাবার দিকে তেড়ে গিয়ে বলছে আমি তো সোনার গয়না চুরি করেছি মাত্র, বলেছিলাম তো দিতে আমার বরের জন্য, কেউ তো কিচ্ছু দেয়নি। আমার না হয় অভাবে স্বভাব গেছে, কিন্তু তোমার পরমার কথা বলছে, আমাকে গিয়ে ডাইরেক্ট বলছে দেওরের সাথে ছকছক করতে যাওয়া, এই স্বভাব কোথা থেকে পেলে তুমি? সবাই শুনে অবাক, পরমাও অবাক। মতো খুব রেগে যায়। সঞ্চারী বলে চিৎকার করে ওঠে যে যত বড় মুখ নয় তত বড় কথা, এই বলে সঞ্চারীকে মারতে যায়। সঞ্চারী উল্টে বলছে একদম মারবেন না, আর এই বলে বড় মায়ের হাত ধরে নেয়। বলছে আমার কাছে প্রমাণ আছে। ওখানে কিন্তু আদিত্য সুদীপারও বাড়িতে চলে এসেছে, তারা এসে এসব কাণ্ড দেখছে। এখন কাণ্ডটা রূপার দিক থেকে ঘুরে অন্য দিকে চলে গেছে, রূপার দিক থেকে ঘুরে সঞ্চারীর দিকে গেছিল, এবার সঞ্চারীর দিক থেকে পরমার দিকে চলে গেছে। এবার কিন্তু সঞ্চারী ভিডিওটা সবাইকে দেখিয়ে দেয়। ভিডিওটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। একটু বলে দেয় যে বিয়ের আগে থেকে আদিত্যর সাথে নাকি পরমার একটা সম্পর্ক ছিল, যতটা না ছিল তার থেকেও বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে, যাতে সবাই আরো পরমাকে খারাপ ভাবে, যেহেতু পরমা ওকে ধরিয়ে দিয়েছে সেই জন্য। এইসব শুনে বড়মা এবার পরমার কাছে গেছে, গিয়ে বলছে পরমা বলো আমাকে, এসব কি সত্যি, বলো আমাকে। পরমা কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে যায়। তখন বড়মা বুঝতে পারে যে এইসব সত্যি। তখন একটা আকাশ থেকে পড়ার মতো ব্যাপার, ওনার ওনার এতটাই শখ লাগে। বলছে আমি এত বড় ভুল করলাম, এত বড় ভুল করলাম, মানুষ চিনতে সংসারটাকে আমি বাঁচাতে পারলাম না। আপনি আমাকে ভুল দায়িত্ব দিয়েছেন বাবা, আমি আপনার দায়িত্ব পালন করতে পারলাম না। আরে যে নিজের স্বামীকেই ধরে রাখতে পারলো না, সেই সংসারটাকে কি করে সামলাবে? নিজের কথাই বলছে। তখন তো বলছে আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমি থাকবো না এই বাড়িতে, তাই বলছে। তখন দেওর দৌড়ে এসছে, আদিত্যর বাবা। না বৌদি, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। যাবে এই মেয়ে, পরমার কথা বলছে যে ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। এক্ষুনি ওর বাবা মাকে ফোন করছি, ওর বাবা মা এসে ওকে নিয়ে যাবে। তখন সুদীপা এগিয়ে আসে, বলছে একটা বাইরের মেয়েকে দোষারোপ করাটা খুব সহজ, তাই না? অত সহজে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তোর বাবা তো তেড়ে গেছে চিৎকার করতে করতে, একেবারে তুমি এই ব্যাপারে আর একটাও কথা বলবে না। তখন সুদীপা বলছে শুধুমাত্র পরমার দোষ দিচ্ছেন কেন আপনারা? আর আপনাদের বাড়ির ছেলেকে আপনারা দেখছেন না, তার কি কোনো দোষ ছিল না? সে কি দেখা করেনি? সে আপনাদের কাছে কেন লুকিয়েছে, কেন আপনাদের কোনো কিছু বলেনি? আর এটা একবার নয়, যতবার হবে আমি ততবারই কথা বলবো। আদিত্যর বাবাকে বলছে, সবসময় মেয়েদেরই দোষ হবে, তাই না? আদিত্যকে বলছে পরমা তো একা দোষ করেনি, আপনিও তো সেই দোষের ভাগিদার ছিলেন, তাহলে আপনি চুপ করে আছেন কেন? একটা মেয়েকে এরকমভাবে কথা শোনানো হচ্ছে, আপনি কেন নিজের দায়িত্বটা পালন করছেন না? তখন বলছে আপনি চুপ করে থাকুন, আপনি কোনো কথা বলবেন না, এইভাবে সবার সামনে আমার বলে। এখন কথা বেরোচ্ছে আপনার, এতক্ষণ কথা বেরোলো না? আদিত্য রেগে গিয়ে বলছে কিসের দায়িত্ব আমার ওর প্রতি, কিসের দায়িত্ব? বিয়ের আগে কটা দিনের যোগাযোগ মাত্র, তারপরে আমি নবীনপুর চলে যাই, সেখানে আমার ফোন ভেঙে যায়, আমি যোগাযোগ করতে পারি না, তারপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তারপরে যখন আমি বাড়ি ফিরি তখন আমার হাতে হলুদের বাটি, আর সেই হলুদ যাচ্ছে পরমার জন্য। তাহলে আমি কি করতাম, কি করতাম? দাদাভাই পরমাকে ভালোবেসে ফেলেছিল, তাছাড়া পরমাও তো বিয়েতে রাজি হয়ে গেছিল, এরপর তো আমার কোনো কিছু করার ছিল না। তাহলে আমি কেন এই ব্যাপারটা নিয়ে ভাববো? ওইটুকুটাই মাত্র আমাদের সম্পর্ক ছিল, এর থেকে বেশি তো কোনো কিছু না, তাহলে কিসের দায়িত্ব আমার? আমি কেন বলতে যাবো এর মধ্যে কথা? তাই বলছে। এইসব শুনে তো বাড়িতে বড় মারা আরও অবাক। এদিকে রূপা আছে, রূপা এসে বলছে এই তোরা সবাই মিলে মেয়েটাকে বকছিস কেন রে, দেখ তো মেয়েটা কাঁদছে। এই বলে রূপা দৌড়ে যায়, কিচ্ছু হবে না, রূপার মা আছে না, রূপা আছে না, কিচ্ছু হবে না। এই বলে পরমার কাছে যায়, পরমাকে আগলাতে থাকে, পরমাও ওনার ঘাড়ে মাথা রেখে কাঁদতে থাকে। সুদীপা বলছে যে উনি কিছু বলতে পারেননি কারণ বিয়েটা অনেক দূর এগিয়ে গেছিল,
আর দাদাও বিয়ের জন্য প্রস্তুত ছিল। নিজের দাদাকেই যখন বলতে পারেনি তখন একটা বাইরের মেয়েকে কি বলতো, তাই বলছে। আর তাছাড়া পরমা কালকে ওনার সাথে দেখা করতে যায়নি। পরমা গেছিল এই ভদ্রমহিলার মানে ওনার গান শুনে গেছিল, ওনার কাছে গেছিল। পরমা বলছে, হ্যাঁ মা, তোমার গান শুনে আমি গিয়েছিলাম, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। তখন পরমাকে আবারও জড়িয়ে ধরে রূপা। এদিকে কুন্তলা বলছে, কেন কেন, রূপার গান শুনে পরমা গেছিল কেন? না, ওর তো নিজের বাবা মা আছে, নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কিছু ঘোটালা আছে, আমাকে জানতে হবে। সুদীপা বলছে অভ্রকে, মানে অভ্রকেই আর কি, যে আপনি কিছু বলবেন না দাদা? তখন বড়মা বলছে, ও কি বলবে, ওর জীবনটা তো আমি শেষ করে দিয়েছি, আমি ভুল করেছি, সত্যি ভুল করেছি, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে অভ্র, তাই বলছে। তখন সুদীপা কিন্তু তার দাদার ঘাড়ে হাত দেয় আর ইশারায় বলছে যে কিছু বলতে। তখন অভ্র বলছে, না, কোনো ভুল হয়নি, যা হয়েছে সব ঠিকই হয়েছে। তখন পরমা কিন্তু অভ্রর দিকে তাকাচ্ছে। অভ্র বলছে, যে আমার ওয়াইফের উপরে এত বড় অপবাদ দিচ্ছে, এত বড় অভিযোগ তুলছে, তার কোনো ভিত্তিই নেই। হ্যাঁ, পরমা কাল আউট হাউসে গিয়েছিল, কিন্তু আদিত্যর কাছে নয়, ওনার গান শুনতে, কারণ আদিত্য তো সেই ঘরে ছিলই না। আর তাছাড়া একটা কথা তো সঞ্চারী বলেইনি, যে সেখানে আমিও প্রেজেন্ট ছিলাম। কি সঞ্চারী, তাই তো, প্রেজেন্ট ছিলাম তো আমি। সঞ্চারী চুপ করে থাকে, সবাই শুনে অবাক। সুদীপা খুশি হয় তার দাদা যেভাবে পরমাকে আগলাচ্ছে। এরপর অভ্র পরমার কাছে যায়। পরমা অভ্রের দিকে তাকিয়ে আছে, অভ্র পরমার দিকে তাকিয়ে আছে। পরমা বলছে, আই এম সরি অভ্র। বলে, তুমি এর আগে বলেছো তো সরি, আর বলবে না, আর এখন একটাও কথা বলবে না, আমাকে বলতে দাও। আমার যে এই সমস্ত কথা বলার প্রয়োজন হবে সেটা আমি সত্যি কোনোদিনও ভাবিনি, কারণ এই কথাগুলোর তো কোনো ভিত্তিই নেই আমার কাছে। আর এমনিতেও বাস্তবে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। পরমা বিয়ের রাতে আমাকে সবটাই জানিয়ে দিয়েছিল পরিষ্কার করে। আমি বলেছিলাম এই সমস্ত কিছু ভুলে যাও, আর সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমরা আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে মানে গুছিয়ে নেব, এটাই আমরা ঠিক করেছিলাম। কথাগুলো শুনে পরমা উপরে চলে যাচ্ছে। তখন অভ্র আবারও পরমার হাত ধরে পরমাকে আটকায়। আমি পরমাকে এই সমস্ত কথা বলতে বারণও করেছিলাম। বলছে যে হ্যাঁ, আমার একটু সময় লেগেছে এই ব্যাপারটাতে, সেই জন্য আমি বিয়ের কিছু রিচুয়ালস না মেনে ওইভাবে উঠে চলে যাই, কিন্তু আর এর বেশি কোনো কিছু নয়, সেই সমস্ত কিছুর জন্য পরিস্থিতি দায়ী, আমরা কেউই দায়ী নই। বড়মা সমস্ত কথা শুনে চেয়ারের মধ্যে বসে পড়ে। তখন আদিত্য আসে বড়মার কাছে, এসে বলছে, যা হয়েছে সব কিছু ভুলে যাও না বড়মা, সবাই সবাইকে ক্ষমা করে দিয়েছে, তুমিও সবাইকে ক্ষমা করে দাও না, সঞ্চারীকেও ক্ষমা করে দাও, আর ও যে গয়নাটা নিয়েছে ওকে দিয়ে দাও না, তোমার তো অনেক গয়না, একটা নিলে কি হবে, দিয়ে দাও। তাই বলছে চলো না, কালকে কালী পুজো, আমরা সবাই মিলে আনন্দ করি, সপরিবারে সবাই মিলে। তখন বড়মা উঠে তখন গয়নাটা সঞ্চারীকে দিয়ে দেয়, বলছে, এই নাও, তুমিই রাখো। সঞ্চারী আবার ফট করে গয়নাটা নিয়েও নেয়, নিয়ে আবার কত খুশি। কুন্তলা বলছে, ক্ষমা করে দাও, সবাইকে ক্ষমা করে দাও, সব মঙ্গল হবে। আদিত্য বলছে কুন্তলাকে যে উনি এখানেই থাকবেন, সুস্থ হওয়া পর্যন্ত এখানেই থাকবেন, বাকিটা সুদীপা ঠিক করবেন, তারপরে কি করবেন, আপনি এই ব্যাপারে কোনো কিছু বলবেন না প্লিজ। তাই বলছে। বলে, বেশ তাই হোক। তো এইসব বলে যখন বড়মা চলে যাচ্ছে, তখন আদিত্যর মা বলছে, দিদি তুমি কোথায় যাচ্ছ? তো আদিত্য বড়মা বলছে যে আমার আর এখানে থেকে কোনো কাজ নেই, ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নিচ্ছে, কোনো অসুবিধে নেই, ভালো মন্দের বোধও হয়েছে, আবার ক্ষমাও করতে শিখে গেছে, সব কিছু মানিয়ে নিচ্ছে নিজেদের মধ্যে, দিয়ে ক্ষমাও করে দিচ্ছে, আমার আর এখানে কোনো জায়গা নেই, তাই আমার না থাকলেও চলবে। আর বলছে, বাকি রইল পুজোর কথা, বাড়িতে দুই বউ আছে, নতুন বউ, সঞ্চারী আছে, তুমি আছো, সামলে নিও সবাই মিলে, এই বলে চলে যায়। এরপর রূপা বলছে ইয়েকে আর কি, সুদীপাকে, যে মা এখানে কেউ ভালো না, চলো আমরা আমাদের ঘরে যাই, ওখানে যাই, এখানে কেউ ভালো না, আমাকে জোর করে খালি নিয়ে আসছে, নিয়ে চলে যেতে চাইছে। এরপরে আদিত্যকেও বলছে যে বাবা চলো আমরা যাই। তো সুদীপা বলছে, ঠিক আছে চলো, এই বলে সুদীপা রূপাকে নিয়ে চলে যায়। যে যার মতো ঘরে চলে যায়, ওদিকে অভ্র আর পরমাও তাদের ঘরে চলে যায়। আর নিচে থাকে হচ্ছে সঞ্চারী থাকে, কুন্তলা থাকে, আদিত্যর বাবা থাকে। আদিত্যর বাবা কিছু বলতে যাবে কি, সঞ্চারীকে দেখে একটা ধমক দিয়ে সঞ্চারীকে ঘরে পাঠিয়ে দেয়। তারপরে কুন্তলাকে বলছে, এবার কি হবে বলো তো আমাদের সংসারটার, এই সুদীপা তো সবকিছু শেষ করে দিল। কুন্তলা বলছে, আমি তো বলেছিলাম ও বিনাশ নিয়ে আসছে পরিবারে, আমি তো আগেই বলেছিলাম, তবে চিন্তা করো না, তুমি আমার ওখানে যেও, আমি সমস্ত কিছু বলে দেবো তোমাকে। মনে মনে বলছে, তুমি তো নিজের স্বার্থই দেখছো অংশু, আর আমি আমারটা দেখছি, তবে তোমাকে আমি আমার কাজে লাগাবোই, তাই বলছে। আর এই ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। এই পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।